ঠান্ডা মাথায় গেম খেলছে, ঠান্ডা মাথায়। এই যে যার মেয়ের জন্য এতটা কষ্ট থাকবে, যে কিনা নিজের মেয়েকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, সে উন্মাদ হয়ে যাবে, পাগলের মতো উন্মাদ। অ্যাকচুয়ালি কী বলে তো, আজকে আমি তোমাদেরকে সমস্ত সত্যি কথা বলবো এবং সবটা উইথ প্রুফ বুঝিয়ে দেবো যে কতটা ঠান্ডা মাথায় গেম খেলছে এই রূপা দিদিভাই। প্রবাসী দিদিকে সম্পূর্ণ বদনাম করার তার এটা একটা ট্রিক্স, বুঝতে পেরেছো? সম্পূর্ণভাবে বদনাম করার, কারণ প্রবাসী দিদির এত ফেম, এত নেম, তার এত একটা সম্মান, তাকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ এত রেসপেক্ট করে। আর সেই সম্মান তো আমরা গত কয়েক দিনে আর কি, বিগত 10-12 দিনে ঘুরে ঘুরে তার প্রমাণ পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। কিছু সংখ্যক মানুষ যদি বলে তুমি এটা কেন করেছো, তুমি এই শাশুড়ির এই কাজটা তুমি ঠিক করোনি, তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ তাকে এগ্রি করছে এবং বলছে না তুমি ঠিক করেছো, এটা করা উচিত। কারণ তুমি যখন সমস্ত কিছু শেয়ার করো, তাহলে এটা কেন শেয়ার করবে না, এটাও ভিউয়ার্সদের জানা উচিত। তাহলে এবার তোমরা ভেবে দেখো, সত্যি কথাই যে মানুষটি একটাও খারাপ কোনো কাজ করেনি, কোনো ভিডিও দেয়নি, সেই মানুষটির বাড়িতে তাকে না জানিয়ে, ইনফর্ম না করে চলে গেল, তার অ্যাড্রেস রিভিল করলো। কি কারণে? না তার মেয়ের জন্য প্রয়োজন, একটা ভিডিও দাও, তার মেয়ের ট্রিটমেন্টের জন্য অর্থের প্রয়োজন, সেই কারণে। তাহলে এটা একটা ঠান্ডা মাথার গেম নয়, ঠান্ডা মাথার একটা গেম প্ল্যান করছে কিভাবে বদনাম করা যায়, নিজের ফেমটা কিভাবে তৈরি করা যায়, বাড়ানো যায়, টিআরপির খেলা চলছে। চলো বন্ধুরা ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো, নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, এখন তো আমাদের ট্রেন্ডিং কন্টেন্ট এগুলোই, তাই না? কারণ আমরা তো সবসময় দালালি করি, আমরা হচ্ছে 5 আটা দালাল। আমাদেরকে বেশ কিছু টাকা পয়সা দেয় আমাদের মালিক কর্তৃপক্ষরা, যখন যাকে নিয়ে ভিডিও করি সেই মালিক কর্তৃপক্ষরা, তো সেই জন্য কিছু তো দালালি করতেই হবে। যাই হোক, যতই দালালি করি, সত্যি কথা তো যেটা শুনতে পাবো, দেখতে পাবো, বুঝতে পারবো, সেগুলো থেকে তো নিজেকে সরিয়ে নেওয়া যাবে না, তাই সত্যি কথা বলতেই হবে। তো আজকে আমি রূপা দিদিভাইকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দেবো, যে কতটা ঠান্ডা মাথার গেম প্ল্যান করে খেলছে। এই যে মেয়েকে সামনে রেখে কত বড় একটা গেম প্ল্যান করেছে। তার আগে আমি একটু টিচার দিদিকে বলতে চাই, বলি টিচার দিদি, এই যে তুমি যে আজকে সকালের করা ভিডিওটাতে বললে রূপা দিদিভাইকে যে কিনা মেয়ের জন্য খুব পজিটিভ হবে, মেয়ের ট্রিটমেন্ট কী করে করবে, অবশ্যই ও অসহায়, কিন্তু তার জন্য তার টাকাই দরকার, সে তো পাগলের মতো উন্মাদের মতো করবে। তো তোমার করা ভিডিওটিতে যেদিন আর কি হালিশহর গিয়েছিল রূপা দিদিভাই, সেদিন তার ভিডিওটি দেখে মোটেও মনে হলো না যে সে উন্মাদ, সে পাগল, শুধু মনে হলো সে টিআরপি দিচ্ছে, সে নিজে কন্টেন্ট তৈরি করছে, যার কারণে অ্যাড্রেস রিভিল করলো এই প্রবাসী দিদি। তা বলে অ্যাড্রেস রিভিল তুমি যেতে পারবে তো, প্রবাসী দিদির বাড়িতে হালিশহরে একটুখানি জায়গা নয়। যেমন এই যে গডনগরে আমাদের থাকে টিচার দিদি, তো টিচার দিদির ওই গডনগর স্টেশন থেকে নেমে আমি যদি 5-6টা অলিগলি ঘুরি, চলে যেতে পারবো আমি টিচার দিদির বাড়িতে। বলি টিচার দিদি, আমার এখানে একটা প্রশ্ন আছে, ওই যে একটা শনি মন্দির আছে না, থাক এগুলো আর না বললেই ভালো, আমি ডাক্তার দেখাতে গেছিলাম ওখানে। বলি টিচার দিদি, তুই আবার চিনতে পারবি এই বিষয়টা ভালো, ওই অর্পিতা ফার্মেসিতে গেছিলাম ডাক্তার দেখাতে গত মাসে, বুঝতে পারছিস? তাই জন্যই তো সেখান থেকে খবর পেয়েছি, না অর্পিতা ফার্মেসি অনেক দূর, ওই যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, দেখ চাইলেই কিন্তু আমিও ক্যামেরা অন করে এই যে দেখো, দেখাইনি ও ওরম করলে হবে, খরচা আছে, বুঝতে পারছিস? তাই যাই হোক, যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে, তো উন্মাদের মতো রূপা দিদিভাই করেনি প্রথমত। দ্বিতীয়ত, কারো পারমিশন ছাড়া কারো অ্যাড্রেস রিভিল করা, এটা একটা আইনত অপরাধ, অনেক বড় ক্রাইম। বুঝলাম রূপা দিদিভাই অনেক বড় ক্রাইম করেছে সত্যি। তো ও আবার কি বললো, যে তোমার কি বুদ্ধি একেবারে নষ্ট হয়ে গেছে, নাকি তুমি ইচ্ছাকৃত এগুলো করছো, চালাকি, অতিরিক্ত চালাকি। এত চালাকি যদি এই মেয়েটি বুঝতো না, তাহলে আজকে তোর এই প্রশ্নের উত্তর আমায় দিতে হতো না, ও নিজেই নিজের উত্তর দিয়ে দিতে পারতো। যেমন দেখ, তুই যদি আমার প্রশ্ন করিস, তাহলে এর উত্তরটা কিন্তু অন্য কেউ কখন দেবে সেই অবধি আমি ওয়েট করবোই না, আমি নিজেই নিজের উত্তর দিয়ে
দিয়ে দেবো। তো ওই মেয়েটি পারে না, তো সত্যি এই চালাকিটা নেই যেটা তোর মধ্যে আছে। এই যে তুই পাগল আর উন্মাদ বললি, এটাতে আমি আসছি যে পাগলামি কাকে বলে। তার আগে বলছি অ্যাড্রেস রিভিল করা কাকে বলে, মানে কোন জায়গাটাও রিভিল করেছে। ও একটা জায়গায় যাচ্ছে, বাড়ি থেকে যারা ব্লগিং করে ধরো কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে, রাস্তাঘাট দেখায় না, আমি এখানে এই দেখো এইটা, এখান থেকে আমি এখন যাচ্ছি আমার মাসি বাড়ি অমুক জায়গা, তো পুরো অ্যাড্রেসটা দেখায় যে অমুক জায়গার এই জায়গাটাতেই আমার মাসি বাড়ি, যে কেউ চলে আসতে পারবে সেটা না। এখানে স্টেশনে নামলাম, এবার এখান থেকে আমি অটোতে উঠলাম, এবার আমি এইভাবে যাচ্ছি, এগুলো দেখায় না। তো ও খুঁজে পাচ্ছে না সেটুকু, কতটুকু জায়গা ছিল ওর ওই ক্লিপটার মধ্যে, কতটুকু জায়গা ছিল। ও বলছে আমি এসেছি হালি শহরে, আমি খুঁজে পাচ্ছি না, দোকানে দোকানে জিজ্ঞেস করছি। তাতে একেবারে প্রবাসী দিদির বাড়ি মানুষ জেনে ফেলতে পারবে, প্রবাসী দিদি কোন বাড়িতে থাকে একেবারে সেটা থেকেই বুঝতে পারবে। আর তোকে আরেকটা কথা বলছি, কাইন্ডলি করে ইনফরমেশন বুঝতে পেরেছি, সেটা হলো যে এই যে তুই বললি না যে এই যে ওর যাকে প্রবাসী দিদির মেজো যাকে যে রিভিল করেছে তার পারমিশন নিয়েছে কিনা জানি না, যদি নিয়ে থাকে তাহলে ঠিক আছে ওই জায়গাটা, কিন্তু অ্যাড্রেস রিভিল করাটা ঠিক হয়নি। বলি কি তুই একটু বলতো অ্যাড্রেসটা, যেটা ভিডিওটা তো প্রাইভেট হয়নি, ভিডিও তো চলছে, ওটা দেখে একটু পার্টিকুলার অ্যাড্রেসটা তুই বলতো। বলছি এই প্রবাসী দিদির যখন শাশুড়ির মানে দেহ নিয়ে যাওয়া হচ্ছিল তখন কই রাস্তাঘাটগুলো দেখানো হয়নি, তো ওইটা দেখেও তো অনেকে বুঝতে পেরেছি যারা আশেপাশে থাকে এটা কোন রাস্তা কোন কি। তাই বলে কি বলবে অ্যাড্রেস রিভিল না, ওটা তো ওর নিজস্ব, ও নিজের অ্যাড্রেস রিভিল করতে পারে, অন্য কেউ পারে না। তা বলি কি অন্য কেউ ওর অ্যাড্রেসটা রিভিল করেছে? আমি খুঁজে পাচ্ছি না, আমি এই গলিতে ঘুরছি, আমি ওই গলিতে ঘুরছি, এইটা দেখিয়েছে। একটা জায়গা একটুখানি নয়, এইটুকু নয় যে একটা বৃত্ত এঁকে দিলাম ওই জায়গাটায়, একটা জায়গা অনেক বড়, সেখানে অনেক গলি, তো কি করে মানুষ বুঝবে কোনটা প্রবাসী দিদির গলি? আর ওই যেটুকু প্রবাসী দিদির জায়ের সঙ্গে কথা বলাকালীন যেটুকু তোমরা দেখেছো ফুটেজ, ও কিন্তু যখন ঢুকছে তখনকারও কোনো ভিডিও করেনি, যখন তাদের সাথে ফার্স্ট টাইম কথা বলছে তখনও কোনো ভিডিও করেনি। রূপা দিদি ভাই তার জায়ের কাছ থেকে পারমিশন নিয়েছে আমি কি ভিডিও করতে পারি, এবং তিনি বলেছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই করো তুমি ভিডিও, তুমি আমাকে নিয়েই ভিডিও করো। তখন রূপা দিদি ভাই ওইটুকু ক্লিপ নিয়েছে যে তার কাছে আমি ফোন নাম্বারটা চেয়েছিলাম কিন্তু তার কাছে ফোন নাম্বার নেই। তুই যে বলছিস প্রবাসী দিদিকে বদনাম করার জন্য করছে, এমনিতেই কদিন ধরে খুব ট্রোল হচ্ছে না, কদিন ধরে খুব সুনাম হচ্ছে প্রবাসী দিদি, খুব সুনামের জন্য গুগল বলো নিউজ চ্যানেল বলো সেখানেও প্রবাসী দিদির এই সুনামের কার্যকলাপ ফুটে ফুটে উঠছে, বুঝতে পেরেছিস? তো সেই জায়গায় দাঁড়িয়ে বাকি বদনামটুকু করছে আর কি এই রূপা দিদি ভাই। বাবা ওর ঘাড়ে কটা মাথা রে, ও একটা অত বড় ভলাগারকে, এত বড় ভলাগারকে ও বদনাম করতে পারে, ওর ঘাড়ে মাথা আছে। ওকে ওকে তুই তো এই বলছিস রাঘব বোয়ালদের কাছে যাচ্ছে, তার মানে ও চুনোপুটিও না। এই আমি নিজেকে চুনোপুটি বলি, ও আমার মতো চুনোপুটি, মানে তার থেকেও কম আমরা কি চিংড়ি মাছ, বুঝতে পেরেছিস? চিংড়ি মাছ চুনোপুটির থেকে ছোট না বড় কি জানি ভাবতে হবে, কুচু চিংড়ি আমরা হচ্ছে তাই। তো বলি এই চুনোপুটি না, যখন তুই বলছিস রাঘব বোয়ালদের কাছে যাচ্ছে, তো সেই চুনোপুটির ক্ষমতা আছে নাকি কাউকে বদনাম করবে? তো এই কদিন ধরে এই যে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রবাসী দিদির যে সুনাম চলছে, বলি তুই কেন প্রতিবাদ করিসনি রে? তুই কেন করিসনি টিচার দিদি? কেন তুই বললি না? কেন তোমরা বলছো ওর যেটা ইচ্ছা এটা ওর পার্সোনাল প্রপার্টি, ওর শ্বশুর বাড়ি ওর পার্সোনাল প্রপার্টি, ওর শাশুড়ি মা ওর পার্সোনাল প্রপার্টি, ওর চ্যানেল ওর পার্সোনাল প্রপার্টি, ও যা খুশি তাই করতে পারে। তুমিও দেখো না স্রোতের সেই দিকেই বইছিলে, যেই দিকে বয়ে বয়ে সবাই ভিউজ দিচ্ছিল, তাই না বলো? এখন বদনাম করছে কে না রূপা দিদি ভাই বদনাম করছে। কিভাবে বদনাম করছে? তার অ্যাড্রেস রিভিল করেছে। আচ্ছা তোমরা যারা ভিডিও দেখেছো তারা একটু বলো তো, তোমরা কি চিনে যেতে পারবে? ও যতটুকু ওর ভিডিওতে দেখিয়েছে যেতে পারবে তোমরা একদম ডাইরেক্ট একদম বাড়ি থেকে বেরিয়ে ওই যেই বাড়িটায় আর কি থাকতো, মানে ওর শ্বশুর বাড়ি প্রবাসী দিদি, সেই বাড়িতে থেকে উঠতে পারবে? তোমরা পারবে? এত সহজ? আরে জিজ্ঞেস করে মানুষ তো এক দেশ থেকে আরেক দেশেও ঘুরতে চলে আসে, সেই সমস্ত জায়গা অচেনা জায়গা ঘুরে ফরেনাররা ঘুরতে আসে না, অচেনা জায়গা একা একা ঘুরে না, জিজ্ঞেস করে তো সবই হয়, সেটাতে কোনো অপরাধ নেই। অপরাধ শুধুমাত্র ওই ক্যামেরা অন করেছে বলে। ও তো ব্লগার, ও তো তোর আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তা বলি কি এই যে টিচার দিদি, যেদিন তুই তোর মালকিনের মেয়ের জন্মদিনে গিয়েছিলি এবং আমাদের টুনি দিদি তুই ওই সবাই টোটো করে একসাথে আসছিলি, তারপরে টুনি দিদি কিন্তু ক্যামেরা অন করেছিল এবং তোকে বাড়ি থেকে বেরিয়ে স্টেশন পর্যন্ত তোকে ওখানে ড্রপ করে দিল, তখন তো আমরা সবাই বুঝে গেছিলাম তখন অপরাধ হয়নি। দেখ সব অপরাধগুলো প্রথমত তোদের হাত দিয়েই আসে কেন রে? তারপরে আবার তুই জ্ঞান দিস। তোর এই জ্ঞানগুলো কে শোনে? প্রথম কথা হচ্ছে কি অ্যাড্রেস রিভিল কোথায় হয়েছে সেটা তুই ভালো করে আগে বলবি। দ্বিতীয় কথা হলো কি তার পারমিশন নিয়ে ওইটুকু ফুটেজ নেওয়া হয়েছে, তার বাড়ির যে গেটটা দেখানো হয়েছে তার পারমিশন নিয়ে। এবার সে যখন পারমিশন দিয়েছে তুই কোথাকার কোন মঞ্চ
মন্ত্রী, বলতো দেখি না ওয়াইটির আমাদের মন্ত্রী, আমাদের নেত্রী ওয়াইটি, ভোট দাও ভোট দাও, ভোট দেবে কোনখানে? টিচার দিদির সামনে পেছন যেখানে ইচ্ছা দাও ভাই, ভোটটা টিচার দিদিকেই দিও, বুঝতে পেরেছো? যাই হোক, তারপরে টিচার দিদি বললো তোমার মধ্যে উন্মাদনা পাগলামি, মানে যে মা তো পাগল হয়ে যাবে, মানে মাথা ঠিক নেই, মেয়েকে কী করে ট্রিটমেন্ট করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই পরিস্থিতিতে তুমি ভুলবশত এই কাজটা করে ফেলো, তোমার ব্রেন কাজ করছে না, তাহলে সেটা তো ক্যামেরায় ফুটে উঠবে। সত্যি বলছি কি, আমি না এই পাগলামির ডেফিনেশনটা ঠিক বুঝলাম না, মানে এই ডেফিনেশনটা কী হবে? এই যে তুই যেমন এই কয়েক মাস আগে স্বামী তোকে, মানে তোর স্বামী মানে মগজ জাম্বু তোকে স্লাম দেয়, শ্বশুরবাড়িতে তোর একটু সম্মান নেই, ভিডিও করা তুই পছন্দ করে না, যার জন্য এতগুলো চ্যানেল খুলেছিস এখন, আর একদিনে এতগুলো করে ভিডিও, বুঝতে পারছিস? তো সেই শ্বশুরবাড়ি পছন্দই করে না, যার জন্য তোকে শ্বশুরবাড়ি ত্যাগ করিয়া ফ্ল্যাট ভাড়া নিয়ে হাবড়াতে থাকতে হয়েছিল। কি রে টিচার দিদি, হয়েছিল না বল? তারপরে এসি কিনেছিল আর অনেক কিছু কিনেছিল, 3 মাসও তোদের ব্রেকআপ ছিল, তারপরে প্যাচআপ হয়ে গেল, ডিভোর্স, অ্যালুমিনি, এই পর্যন্ত চলে গেল। 2 রাত ঘুমায়নি, জাম্বু মগরে ঘুমাইতে দেয় নাই, কারার একটা ভিডিও নিয়ে বসছে। তো বল তুই বল, আমরা তো সেই অত্যাচার সহ্য করেছি, আর তখন তুই এত ডিপ্রেসড হয়ে পড়েছিলি, তোর রান্নাঘরে লাল জল তোর বোন নিয়ে এসেছিল, সেটা তুই নিজের মুখে বলিসনি, যখন সবাই খাচ্ছে তোকে ধরলো, দেখা মানে পড়ে গেছিল আর কি ধরা, আর সেই ধরা পড়েছিল তোর এই মালকিনের বরের হাত ধরে। যাই হোক, তো ধরা পড়ার পরে যখন তোকে সবাই চেপে ধরলো, তখন তুই বললি ডিপ্রেশনে আমি লাল জল খাই, টেনশন থাকলে আমি পাঠশালা যাই, একটু নাচ করি, বলে এটাকে বোধহয় বলে পাগলামি, মানে মানুষ ডিপ্রেশনে পাগল হয়ে গেলে বোধহয় এইরকম করে। দেখ, এই ভাষাটা আমার রূপা দিদির জানা নেই, বুঝতে পেরেছিস? কারণ তোরা তো রাঘব বোয়াল বললি না, রাঘব বোয়ালদের কাছে যাচ্ছি, তুই তো সেই রাঘব বোয়ালদের দলেই পড়িস। ও যদি রাঘব বোয়ালদের কাছে যায় ওর মেয়ের জন্য, তোর সমস্যাটা কি? তোর কোথায় সমস্যা? আচ্ছা, তুই যে অন্যকে বলছিস, এই তুই চালন, তুই যে অন্য সুচকে বলছিস, তা বলি তুই তো সবসময় রাঘব বোয়ালদের চেটে দালালি করে করে তোর নিজের জায়গা ওয়াইটিতে পাকাপোক্ত করেছিস। প্রথমে এমএসএল রাঘব বোয়াল ছিল না ওই সময়, অনেক বড় রাঘব বোয়াল, তো তাকে খেলিয়ে কোর্ট পর্যন্ত চলে গেছিস। তারপরে কি? তারপরে আসলো আমাদের এই যে আমাদের মালকিন, মানে যার এখন তুই চামচাগিরি করছিস, তো সেই রাঘব বোয়ালকেও তুই ধরেছিস। তুই সবসময় বেছে বেছে রাঘব বোয়ালগুলোকে ধরিস। টিনু সুন্দরী থেকে যখন লাখ মারলি, ফকলু, সব রাঘব বোয়ালদেরকে তুই ধরিস নিজের জায়গা পাকাপোক্ত করতে। ওই কত ছোট ছোট ব্লগারও তো আছে, ওই তাদের তো দেখি না, মানে তাদেরকে নিয়ে একটা ভিডিও করতে তো দেখি না। ও বলে তুমি করলে সেটা ধোয়া তুলসী পাতা, আর অন্য কেউ করলে সেটা একদম মানে অপবিত্র হয়ে যায়, ওরকম করলে কিন্তু খেলবো না টিচার দিদি, বুঝতে পেরেছো? তো বলি এই যে তুই বললি এই যে রূপা দিদিভাই ক্রাইম করেছে, তা বলি এই যে যখন আমাদের মালকিনকে প্রথম, তোর তখন সাবস্ক্রাইবার 10,000-ও বোধহয় ছিল না, প্রথম যখন মালকিনকে রানাঘাট স্টেশনে বুক দিয়ে আগলাতে গেছিলি, মনে পড়ে টিচার দিদি? বুকটা দিয়ে আগলাতে যখন গেছিলি, তখন তো মালকিনের বর এটাতে সাপোর্ট করছিল না, এখন তো সেই বরের সাথেই সংসার করছে, সেই তার ধ্যান জ্ঞান চিন্তামণি, সে ছাড়া মালকিন যেন মনি হারা ফোনি। তা বলি ওই সময় তার বরের পারমিশন না নিয়ে তুই কি করে এটাকে সাপোর্ট করতে বুক দিয়ে আগলালি? কি রে টিচার দিদি, এটা ক্রাইম নয় টিচার দিদি। টিচার দিদি সবসময় ভাষণ দেয়, সবসময় টিচার দিদি ভাষণ দেবে, ডায়লগ দেবে, এবং সেখানে এই যে কদিন আগেই বললে, এই জাস্ট মনে হয় 15-16 দিন আগে হবে, এরকমই হবে, চাইল্ড অ্যাবিউজ। অথচ যেদিন চাইল্ড অ্যাবিউজের কথা বললো, তার আগের দিন সে নিজেই অন্য একজনের 2টো বাচ্চার অস্তিত্ব নিয়ে কথা বললো, সে আবার পরের দিন বলছে এটা চাইল্ড অ্যাবিউজ। আচ্ছা বলো, সমস্ত নোংরামি টিচার দিদির হাত দিয়েই অঞ্জলি হয়, তাহলে পরে সেইখানে টিচার দিদি আবার অন্য কাউকে বিচার করে? তুই কে হে? তুই কি মানে ওয়াইটির পুরো মানে ট্রাম্প কাকুকে তোকে দায়িত্ব দিয়েছে? এবার বুঝেছি, তোকে দায়িত্ব দিয়েছে, তুই সব রাঘব বোয়ালদের চাটবি, বাটবি, ইচ্ছে মতো পেটের অন্নপ্রাশনের ভাত বার করে আনবি, তুই ক্রাইম শেখাবি, আর তোকে কেউ কিচ্ছু বলতে পারবে না। টিচার দিদি ক্রাইম শেখাচ্ছে এই কয়েকদিন আগে, জাস্ট কয়েকদিন আগে, এই তো বললাম ওই 13-14 দিন আগে, মনে পড়ে তো আমাদের মালকিনের শ্বশুরবাড়ি রিলেটেড অনেকগুলো কথা টিচার দিদি নিজের ভিডিওতে, মানে মালকিনকে সাপোর্ট করতে গিয়ে, তাকে বাঁচাতে গিয়ে, তার পিঠ বাঁচাতে গিয়ে, আবার তাকে বুক দিয়ে আগলাতে গিয়ে, তার শ্বশুরবাড়ির ভেতরে বেশ অনেকগুলো কথা, মানে ওই ছোটো মা, মেজো মা, এই রিলেটেড। যখন মালকিনের ভাসুরটি অসুস্থ ছিল, তার পা ভেঙে গেছিলো, ওটি ব্যাপারটা চলছিল, ঠিক ওই সময় এমন কিছু কথা যেগুলো কেউ জানতো না, যেগুলো সম্পূর্ণ পার্সোনাল, শুধুমাত্র ওই মালকিন আর তার বাড়ির লোকজন, মানে শ্বশুরবাড়ি নিজেদের লোকজনের তার ভেতরের কথা, সেইগুলো এই টিচার দিদি নির্দ্বিধা নিজের মুখ দিয়ে বলে গেছে। যদিও মালকিন ফিট করে রেখেছে, কিন্তু
ফিট করে রাখলো, কথাগুলো তো মালকিন নিজের মুখে বলেনি। এবার তাহলে মালকিনের কথা বলছে টিচার দিদি, ঠিক আছে, কিন্তু মালকিনের পরিবারের লোকদের যারা কিনা টিচার দিদিকে ফিট করেনি তাদের কথাগুলোও টিচার দিদি নিজের মুখ দিয়ে বলেছে। তুই তো অনেক আগে থেকে অলরেডি ক্রাইম করে বসে আছিস, তুই নাকি আবার ট্রান্সপারেন্ট, মানে তুই মানে নিজের ওই আগের ক্যারেক্টার থেকে ট্রান্সফার হয়ে ভদ্র সভ্যর হয়েছিস। তা বলি এই তুই দুদিন আগেই তুই এত বড় ক্রাইম করলি, তার দুদিন আগেই চাইল্ড অ্যাবিউজ নিজে করলি, বলে এইগুলো ক্রাইম না। রূপা দিদি ভাই যদি তার মেয়ের জন্য আজকে কোনো বড় ব্লগারের বাড়িতে যায় তার জন্য তাকে কৈফিয়ত দিতে হবে, তোমাকে সাপোর্ট করবো না। তুমি কেন এটা করেছো? তুমি এতে একটু মানে কারো হেল্প পাবে না। হ্যাঁ অবশ্যই যে কথাটা লাস্টে বলেছিস এবং শুরুতেও বলেছিস, এটা খুব ভালো কথা বলেছিস, এটাতে আমি এগ্রি করি যে এইভাবে তুমি কোনো হেল্প পাবে না, এইভাবে কোনো হেল্প পাবে না এইসব ইউটিউবারদের বাড়িতে গিয়ে। আমিও সেটা পার্সোনালি ওকে বলেছি এবং এখনও বলছি যে এই সমস্ত ইউটিউবারদের বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না, কারণ তোমার জার্নিটা দুদিনের নয় 2 বছরের। তো কেউ একটা ভিডিও কমিউনিটিতে দিল, কেউ একটা ভিডিও করলো, তাতে তোমার একদিন দুদিন একটুখানি চ্যানেলে রিচ বাড়বে, একটু ভিউজ বাড়বে, এর থেকে বেশি কিচ্ছু হবে না, খুব বেশি হলে কিছু সাবস্ক্রাইবার বাড়বে। তাই তোমাকে অন্য ওয়ে ধরতে হবে। মিলিদি বলেছে, মিলিদির ভিডিওটা আজকে আমি দেখেছি, যেরকম কিছু অর্গানাইজেশন আছে আর কি, তাদের সঙ্গে কথা বলবে মিলিদি, এবং যদি মিলিদির পক্ষে পসিবল হয় তো সেই রকম কিছু অর্গানাইজেশনের সঙ্গে কথা বলতে বললো, যারা কিনা হেল্প করে, কোনো সোশ্যাল ওয়ার্কার নয়। হ্যাঁ সোশ্যাল ওয়ার্কারের মুখোশ পরে সব ভণ্ডগুলো বসে আছে এখানে, বুঝেছো, যে কিনা মুখোশ পরে নিজেরা বিশাল কিছু করে ফেলছে, ওগুলো দেখাচ্ছে 50,000 কামিয়ে 500 টাকা দিয়ে দেখাচ্ছে আমরা সোশ্যাল ওয়ার্ক করি, এরকম বহু খবর আছে, বলার দরকার নেই। যাই হোক, তো যেটা বলতে চাইছি তো সেই রকম কিছুই করো। আর তোমাকে আরও একটা কথা বলছি, তুমি তোমার মেয়ের সুস্থতার জন্য মানুষের কাছে সাহায্য চাইছো, এবং রিমির পরিস্থিতি আমার মনে হয় টোটাল সোশ্যাল মিডিয়া সবাই জানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রয়োজন হলে তুমি স্ক্যানারও দিতে পারো উইথ প্রুফ, এবং যারা তোমার কাছে প্রমাণ চাইবে আলাদাভাবে তাদেরকে তুমি আলাদাভাবে ডকুমেন্টসগুলো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে সেন্ড করেও দিতে পারে, তারা যদি তোমাকে হেল্প করে তো তাদেরকে দিতে পারো। তো এইটা একটা ওয়ে আছে যে এইভাবে, কারণ তোমার এই জার্নিটা 2 বছরের, তো এবার স্ক্যানার তো 2 বছর পর্যন্ত চালিয়ে রাখা সম্ভব নয়, এতে তোমার কিছুই হবে না যেহেতু অ্যামাউন্টটা হিউজ। তো সেই জায়গায় এখান থেকেও কিছু হবে না, কারণ মানুষ যেটা প্রয়োজন, যেটা ফ্যাক্ট রিয়েল, সেই সমস্ত অসহায় মানুষদের পাশে মানুষ দাঁড়াতে চায় না, যারা কিনা ওই নোংরামি করে কোর্ট কেস খায়, যেমন আমাদের টিচার দিদি, তারপরে ভিক্ষা চেয়ে লাখ লাখ টাকা কামিয়েছিল, এই সবকে টাকা দেয়। এবার অনেকে আছে ক্যান্সারের নাম করে লাখ লাখ টাকা তুলে নতুন বাড়িতে শিফট করে গেছে, বাড়ি গাড়ি লাক্সারিয়াস লাইফ, মানে খেতে পেতো না, জামা ফুটো, ঘরে চাল নেই, 2 মাসের মধ্যে একটা ফ্ল্যাট, একটা বাড়ি, 4 চাকা গাড়ি, তারপরে আরও কত কিছু, ড্রেসপত্র চেঞ্জ হয়ে গেল, লুকই চেঞ্জ হয়ে গেল, এদেরকেই মানুষ বিলিভ করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কতটা কি এখান থেকে অ্যারেঞ্জ করতে পারবে জানি না, তবে তার মধ্যেও কিছু মানুষ তো আছে যাদের মনুষ্যত্ব আছে, তারা হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তারা হয়তো এগিয়ে আসবে, যতটুকু উঠবে, আর বাকিটা ওই যে তোমার সন্তান, তাই ওই যে বলেই তো দিল টিচার দিদি, তাই তোমারই, তুমি ভিটে মাটি বিক্রি করেছো তাতেও হয়, তাতেও হবে না, প্রয়োজনে তুমি তোমার কিডনিটাও বিক্রি করে দাও, কিন্তু দায় তোমার। অন্যরা কেন দায় নেবে? তারা চাইলে তোমাকে ভিডিও করবে, বা চাইলে তোমায় টাকা দেবে বা না দেবে, কাউকে তো কেউ জোর করতে পারে না, ঠিকই তো, করতে পারে নাকি? টিচার দিদি একমাত্র জোর করতে পারে, ফোর্স করতে পারে, ব্ল্যাকমেল করতে পারে, আমার স্বামী বাড়ি থেকে বার করে দিচ্ছে, আমি আলাদা হয়ে যাচ্ছি, ডিভোর্স হয়ে যাবে, আমি কেস খেয়েছি, আমার লক্ষ লক্ষ টাকা লাগবে, আমার মাতৃত্বের সমস্যা, আমার সেই জন্য মানে ট্রিটমেন্ট করতে হবে, টাকা দাও টাকা দাও টাকা দাও, আর এগুলোর জন্য পাগলামির দরকার, সেই পাগলামি করতে হলে ওই স্বামীর সঙ্গে ডিভোর্স খেলার নাটক করতে হবে 3-4 মাসের জন্য, তবেই তুমি মানুষের কাছে ভালো হতে পারবে। এটা তো তুমি করতে পারবে না, কারণ তুমি মাঠে ঘাটে খেটে খাও, লোকের বাড়িতে কাজ করে খাও, সৎ পথে খাও, তোমার সঙ্গে একটা ট্যাগ আছে, তুমি গরিব, তোমার সঙ্গে এই ট্যাগ নেই যে তুমি নোংরামি করতে পারো, তোমার ডিপ্রেশন হলে তুমি পানশালায় যাবে, লাল জল খাবে, একটু নাচানাচি করবে, এগুলো তো তোমার মধ্যে নেই। তুমি কি করে তোমার সন্তানকে সুস্থ করবে, সেই জন্য 15 বছর ধরে লোকের কাছে ভিক্ষা চাইছো আর লাঠি ঝাঁটা এগুলোই খাচ্ছ। তাই তোমাকে তোমার পাগলামির পরিচয় দিতে হলে এই কাজগুলো করতে হবে, যেগুলো টিচার দিদি করে, টিচার দিদির মালকিনও করে, বুঝতে পেরেছো, টিচার দিদির সঙ্গপাঙ্গরা করে। এই ধরনের কাজ করলে তুমি মানুষের কাছে মানে বিশ্বস্ত হয়ে উঠবে, তাছাড়া তুমি বিশ্বস্ত হতে পারবে না। টিচার দিদি তোকে একটা কথা বলছি, দেখো আমি একটা কথা বলতে চাই আমার সমস্ত ভিউয়ার্সদেরকে, এবং টিচার দিদি তোকেও বলতে চাই যে আমি কখনো কারো মাতৃত্বহীনতা হোক বা কারো
বাচ্চা হোক, এইগুলো নিয়ে কন্টেন্ট করা পছন্দ করি না, নিকৃষ্টতম মানসিকতা আমি মনে করি। তাই আমি কোনোদিনও টিচার দিদিকে এই নিয়ে একটা কথাও বলিনি। তবে আজকে টিচার দিদি যেভাবে বললো ঠান্ডা মাথার গেম সাজাচ্ছে রূপা দিদি ভাই, প্রচণ্ড চালাক, অতিরিক্ত চালাক, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ওপর থেকে ভগবান বোধহয় সত্যি এই গেমটা ঠান্ডা মাথায় চালিয়েছে। বিশ্বাস কর, তুই বুঝবি না কিনা আমি বলতে পারবো না যে মায়ের যন্ত্রণা, মা প্রকৃত মা তো অনেক রকমের আছে। সন্তান জন্ম দিলেই মা হয় না, আবার সন্তান জন্ম না দিলেও নারী মানে মায়ের জাত, তাদের মধ্যে মাতৃত্ব থাকে প্রত্যেকটা মেয়ের মধ্যে, তবে সবাই নয়। এখনকার সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, সমাজ ব্যবস্থা এখন অন্যরকম, বুঝতে পেরেছি? তো তুই তোর মাকে জিজ্ঞেস করিস তার কাছে সন্তান কি জিনিস, আমি জানি না তুই বুঝবি কিনা। যদি বুঝতিস তাহলে একটা মাকে এইভাবে বলতে পারতিস না, বোঝাতে পারতিস যে তুমি যে রাস্তাটা ধরছো সেটা ভুল। অনেকে এইরকম ভিডিও করেছে এই নিয়ে, কিন্তু তুই আজকে ওই মেয়েটিকে আরও মেন্টালি ডিপ্রেসড করে দিচ্ছিস। এটাই তোর কাজ, তুই সবসময় এটাই করিস। এই মারুর ক্ষেত্রেও তো করেছিস। কদিন আগে তুই ক্রাইমের কথা বলিস, অথচ ওর সঙ্গে যখন তোর পার্সোনাল সম্পর্ক ছিল, পার্সোনাল কনভারসেশন, কদিন আগেও তুই রিভিল করেছিস অন ক্যামেরা পারমিশন ছাড়া। এগুলো ক্রাইম না, বুঝতে পেরেছিস? কিন্তু একটা মা তার সন্তানের জন্য সব সর্বস্ব দিয়ে দিয়েছে, লোকের কাছে ভিক্ষা চাইতে চাইতে নিজেকে শেষ করে দিয়েছে। নিজের আর কোথাও একটু রেসপেক্ট আছে বলে ওই মেয়েটি আর মনে করে না, ভিটে মাটি সব বিক্রি করে দিয়েছে। তারপরেও তার সন্তানকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য মানুষের দৌড় পর্যন্ত দৌড়াচ্ছে। সে তো মা, সে ভাবছে ভিউয়ার্সরা বলছে, মানে ভিউয়ার্সরা বললো তার মানে হয়তো এখানে গেলে আমি একটু সাহায্য পাবো। এই যে গেল, কোনো লাভ তো হলো না। এই যে গেল, সময়টাও গেল, টাকাও গেল, যাতায়াতের ভাড়া আছে, টাকাও গেল। তুই তো ভিডিওই দেখিস না ওদের, তুই তো কথাবার্তা নাম কিছু ঠিকঠাক বলতে পারিস না। সাথে একজন গেছে ওটা ওর বৌদি, আর ওদের নাম, মা মেয়ের নাম দুজনের নামে মানে গুগলেট করে দিয়েছিস। তো বলছি আমরা ভিডিও অনেকে দেখি না ঠিকই, কিন্তু যাকে কন্টেন্ট করবো মনে করি সেই তার অন্তত 2-3টে ভিডিও দেখে তারপরে ভিডিও নামাই। তুই তো অন্যের কথার ওপরে বেস করে ভিডিও নামিয়ে দিয়েছিস। তো নিজস্ব কোনো এখানে মানে নিজস্ব সত্তা আমার মনে হলো না কিছু আছে। কারণ ভুলভাল কোনো কথা পরীক্ষার হলে যদি আসে যে এর বায়োগ্রাফি, মানে ধরো রবীন্দ্রনাথের বায়োগ্রাফি লেখো, সেই জায়গায় দাঁড়িয়ে তুই যদি সুভাষচন্দ্র বোসের বায়োগ্রাফি লিখিস তাহলে বায়োগ্রাফিটাও তো তুই ঠিকঠাকই লিখেছিস, বাট নাম্বার তো তুই পাবি 0। তো তোর এই ক্ষেত্রেও পরিস্থিতি তাই হয়েছে, তোর মার্কস নিটফল 0 এসে দাঁড়িয়েছে। কারণ একটা মা তার সন্তানের জন্য, ওর আজকে যে মেন্টাল কন্ডিশন, পয়সা ছাড়া ও একটা স্টেপ আগাতে পারবে না, আর একটা স্টেপ আগাতে না পারলে ওর সন্তানকেও সুস্থ করতে পারবে না। এই লড়াইটাও 15 বছর ধরে লড়ছে, না জানি আরো কত বছর ওকে লড়তে হবে। ওর একটি সন্তান, সেই সন্তানকে সুস্থ রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। এইরকম মা কোটিতে একটা পাওয়া যায় না। অনেক মা আছে, তাদের প্রচুর পয়সা আছে। এইভাবে যে শূন্য থেকে এরকম একটা অসাধ্য সাধন করতে পারে তাকে কুর্নিশ জানানো উচিত। তুই বলছিস ঠান্ডা মাথার গেম, তুই বলতো একটা অন্যের বাড়িতে কাজ করে দিনের পর দিন হেঁটে দৌড়ে লোকের কাছে গিয়ে তার পা ধরে ভিক্ষা চেয়েছে, একটা বিএমটির মতো জায়গায় নিয়ে এসে মেয়েটাকে বিএমটি করালো। পারতিস না তুই তো নিজের ট্রিটমেন্টটুকুই ঠিক করে করতে পারলি না। তুই কি করে বুঝবি এগুলো? বলতে আজকে বাধ্য হলাম তোর ভাষার জন্য, তোর ব্যবহারের জন্য। তুই তাকে বলছিস সে ঠান্ডা মাথায় গেম প্ল্যান করছে। নিজের মাকে গিয়ে একবার জিজ্ঞেস করিস সন্তান কি জিনিস। সন্তান যদি বিপদে থাকে তাহলে মা জবের সঙ্গে গিয়েও না ফাইট করে আসতে পারে, তখন মা সেই ভয় থাকে না। তাই তুই ওকে সম্মান দিলি বা কে ওকে সম্মান দিল বা দিল না, তাতে ওর আজকে কিচ্ছু যায় আসে না। ওর আজকে ফার্স্ট প্রায়োরিটি ওর সন্তান। সেটার জন্য যদি ওকে মানুষের কাছে হেয় হতে হয়, ও তো হচ্ছে, ও তো মানুষের কাছে গিয়ে পা ধুচ্ছে, ও তো এমনি নিজেকে ছোট করছে, কারণ ওর কাছে অপশন নেই রে। ও তোদের মতো ছলছাতুরি করতে পারে না, ও তোদের মতো মিথ্যে বলে লাখ টাকা কামিয়ে তারপরে ফ্ল্যাট কিনে আয়াসি করতে পারে না। বুঝতে পারছিস টিচার দিদি? আজ তুই প্রমাণ কিন্তু দেখাতে পারিস নি ফ্ল্যাটটা তোর নয়, যা রটে তার কিছু তো বটে টিচার দিদি। আর এতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তুই ওআইটিতে আছিস, যা রটেছে তার 100%ই ঘটেছে, একটুও ভুল নয়। তুই ওকে বলছিস ঠান্ডা মাথার গেম। ওকে ক্রাইম শেখানোর আগে তুই না এত শিক্ষিত, ও তো শিক্ষিত নয়, ওর পেটে তো বিদ্যে নেই। ও তো অন্যের বাড়িতে কাজ করো নিজের সন্তানের জন্য, সেই কাজটা করেছে যে কাজটা কোটিতে একটা মা করতে পারে না। তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে তুই একটা অসহায় মাকে, যে তার সন্তানের জন্য 15 বছর ধরে লড়াই করছে, সেই মাকে তুই বলছিস ঠান্ডা মাথার গেম প্ল্যান করছে। কিসের জন্য? না প্রবাসী দিদিকে
বদনাম করার জন্য। খুব সুনাম তো প্রবাসী দিদি, প্রবাসী দিদি যে সুনামটা এই যে চলছে সোশ্যাল মিডিয়া, সেটা তো রূপা দিদিভাইয়ের জন্য। রূপা দিদিভাই তাকে ফোন করে বলেছিল যে তুমি তোমার শাশুড়ির এই সমস্ত কিছুকে কন্টেন্ট করে বেচো, বলেছিল না? ওই ইলেকট্রিক চুল্লিটাকে যেখানে দাহ করা হয় সেটা কেক ওভেনের সাথে তুলনা করতে বলেছিল না রে টিচার দিদি? নাকি তুই বলেছিস? এবার বুঝেছি, আসলে ভিউজ কমে যাচ্ছে না টিচার দিদি, কন্টেন্ট নেই, তাই না টিচার দিদি? তাই জন্য এখন ট্রেন্ডে থাকতে হবে। সবাই এখন ওই প্রবাসী দিদিকে নিয়ে মাতোয়ারা, মাঝখানে রূপাও ঢুকে গেছে, সেটা তো হতে দেওয়া যাবে না। যখনই যে ট্রেন্ডে আসে, যেমন মানু ট্রেন্ডে আসলো, তখনই তোর নাটক করতে হলো, শ্বশুর বাড়ি থেকে তুই চলে আসলি ফ্ল্যাটে ভাড়া। তারপরে এরকম যখনই যে ট্রেন্ডে থাকে, টিনুর সময় দেখেছি, তখনই তোর নতুন নতুন নাটক আসে, কারণ ওই ট্রেন্ডটাকে তোর নিজের দিকে ঘুরিয়ে নিতে হবে। এই ঘোরাতে গিয়ে দেখবি তোর জীবনটা তোর হাতে নেই, অন্যদিকে ঘুরে গেছে। এই কাজগুলো করিস না, বুঝতে পেরেছিস? ওই ওপরে যে আছে সে দেখছে বলে আজকে সব জায়গায় তোকে কাজ করায় দাঁড়াতে হচ্ছে, বুঝতে পেরেছিস তো? কারণ পার্সোনালি কেউ কারো শত্রু নয়, কিন্তু তোর কথাগুলো বাধ্য করে তোর সঙ্গে শত্রুতা করতে। বলেছি না, তুই কোনোদিনও মানে পরিবর্তন হবি না। তুই এত বুঝিস ও রাঘব বোয়ালদের কাছে যাচ্ছে, ওর প্রয়োজনে, তোর তো কোনো প্রয়োজন নেই। তুই তো সবাইকে নিয়ে চুলছেনা বিশ্লেষণ করিস, মানে তুই আমি সবাইকে নিয়ে আমাদের কন্টেন্ট, তাহলে সেখানে ও তো একজন ক্রিয়েটার, তাই না? কই ওর জন্য তুই একটা আলাদা করে ভিডিও নামিয়েছিস? তোর মানবতা থেকে নেই না। অথচ দেখ, তোর মালকিনকে কেউ একটা কমেন্ট করলেই তুই তার জন্য এত ঘুরে ভিডিও, একটা জায়গায় 5টা ভিডিও করিস, যার প্রয়োজন নেই। আমি শুনলাম, আমাকে একজন কমেন্ট করেছে, মালকিন নাকি কালকেই তো বললো কমিউনিটিতে দিয়েছে আর রূপা দিদিভাইয়ের ভিডিওটা আর কি। রূপা দিদিভাই তো ভিডিও তো বলেছিল, তারপরে চারিদিকে শোরগোল পড়ে গেছে, তাই জন্য কমিউনিটিতে দিয়েছে। কমিউনিটিতে কজন দেখেছে নিজস্ব ভিডিওর মধ্যে 2 লাইন বলতে পারেনি? এই তো তোর আর তোর মালকিনের মানবতা, বুঝতে পেরেছিস? দেখিস, ওই যে সবসময় কিন্তু বল একই করতে থাকে না, ঘোরে, জানিস তো? সময়ের চাকা এরকম করে সময় সব সময় একরকম যায় না। আর কিচ্ছু বলতে চাইলাম না। ভালো থাকিস টিচার দিদি, তোর এই মেধা আর তোর এই বুদ্ধি নিয়ে জীবনে তুই কত দূর আগাতে পারিস, দেখ কত দূর তো এগিয়ে গেছিস, তাই না? শেষ পর্যন্ত কন্ট্রোভার্সিয়াল জগতে কোর্ট কেস খেয়ে এরকম তকমা নিয়ে ভিক্ষা করে সেই তকমায় তোকে এখানে বসে থাকতে হচ্ছে, বুঝতে পেরেছিস? তোর এত ডিগ্রি, তোর এত কালচার, সেটাই প্রমাণ করে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো। আর সবার কাছে আবারও অনুরোধ করছি, রিমি রূপা চ্যানেলের ওদের পাশে থেকো, রূপা দিদিভাইয়ের পাশে থেকো। আর রূপা দিদিভাইকে আমি ভিডিও শেষ করার আগে বলতে চাই যে এইভাবে হবে না, আর কারো বাড়িতে যাওয়ার দরকারও নেই, দেখতেই তো পাচ্ছ, প্রয়োজনও নেই। যদি কেউ নিজে থেকে এগিয়ে আসতে না চায়, তাকে তো জোর করে এগিয়ে আনা যায় না। যার মনে হবে সে এগিয়ে আসবে। আমার মনে হয় অন্য কোনো যে সমস্ত মিলিদি যা বলেছে, অর্গানাইজেশনের সাথে দেখো, চেষ্টা করে কথা বলে যদি কিছুটা হেল্প পাওয়া যায়, আর বাকিটা স্ক্যানার দাও, তারপরে নিজেরটা তো নিজেকে করতেই হবে। দেখতেই তো পাচ্ছ মানুষের মানসিকতা, আমরা হচ্ছে এই সমাজের মানুষ। এই আমাদের মতো মানুষদের জন্যই আজকে এই যে রাস্তায় কত রকম কত সমস্যা ঘটে, কেউ অ্যাক্সিডেন্ট হয়, কারো এই হয় সেই হয়, মানুষ সবাই ক্যামেরা নিয়ে ভিডিও করতে ব্যস্ত থাকে, কারো জীবন চলে যাচ্ছে সেই দিকে কেউ ফিরে তাকায় না। তাকে যে হসপিটালে নিয়ে যেতে হবে, বা তার কোনো সমস্যা হচ্ছে, তার সেই সমস্যাটা কী করে তাড়াতাড়ি ঠিক করা যায়, তাকে সেখান থেকে রিকভারি করা যায়, সেই চেষ্টা আমরা এখন আর করি না। আমরা নিজেদের টিআরপি কী করে বাড়াবো সেই চেষ্টা করি। তো টিচার দিদির কথা শুনে সেটাই মনে হলো যে রূপা দিদিভাই প্রবাসী দিদির বাড়ি গিয়ে এতটাই মারাত্মক ভুল করেছে, কারণ ও প্রবাসী দিদিকে না জানিয়ে গেছে। প্রবাসী দিদির বাড়িতে তো ও গেছিল সেলফি তুলতে, আর চ্যানেলের রিচ বাড়াতে, টিআরপি নিতে, ভিডিও করতে, তাই জন্য ও অপরাধ করেছে, তাই না? ও যদি আজকে ভিডিওর জন্য যেত তাহলে বলতাম যে হ্যাঁ অন্যায় করেছে, কারণ পারমিশন ছাড়া তার বাড়িতে যাওয়াটা অন্যায়। তবে অনেক ভিউয়ার্সরাই যায় অনেক ক্রিয়েটারের বাড়িতে, আর ও কিন্তু ক্যামেরা অন করে ঢুকিনি, তাদেরকে জিজ্ঞেস করেছে, তারা যখন পারমিশন দিয়েছে তখন ক্যামেরাটা অন করেছে। তারপরেও যদি এটা অন্যায় হয়ে থাকে, তবে ও আজকে যে বললাম, ও যে সিচুয়েশনের মধ্যে আছে, যদি প্রয়োজন পড়ে জমের সঙ্গে গিয়েও ফাইট করতে পারবে, কিছু করার নেই। তাতে ওকে কে লাঠি মারলো, কে গুঁতো মারলো, ওর দেখার দরকার নেই। তাই জন্যই বলবো, এটি টিচার দিদি বললো না ক্রাইম করেছে, ক্রাইম ও করেনি, ক্রাইম তুই করছিস, আর ওপরে যে আছে সে দেখছে, তোর ক্রাইমের হিসাব নেবে। যদি কোনোদিনও ভগবান না করুক, কোনোদিনও এরকম পরিস্থিতি না আসে, ওই যে ভিক্ষা চেয়েছিলি, খুব
সাবলীনভাবে ভিক্ষাগুলো পেয়ে গেছিলি, মানুষ তোকে প্রশ্নও করেনি, তারপরে মানুষ বুঝেছিল তুই কী জিনিস, বুঝতে পেরেছিস? তো সেই জায়গায় দাঁড়িয়ে ঈশ্বর করুক ভালো হোক তোর, কোনোদিনের জন্য কাউকে এরকম পরিস্থিতিতে না আসতে হয়। কারণ যে এই পরিস্থিতিতে আসে একমাত্র সেই বোঝে যে সে কিসের ওপর দিয়ে যাচ্ছে। কারণ আমরা সম্মানের জন্য, আমরা সম্মানের ভিখারি, সম্মানের জন্য বেঁচে থাকি। সম্মান না থাকলে জীবনের কোনো মূল্য নেই। ওই মেয়েটিকে দেখে তোমাদের মনে হয় ও সম্মানের কথা ভাবে? ও যেভাবে মানুষের দৌড়ে দৌড়ে ভিক্ষা চাইছে, ওর সম্মান বলে কিছু আছে? পয়সা কম আছে, পয়সা নেই, গরিব ভিখারি, তাই বলে তার কি আত্মসম্মান বোধ নেই? আজকে সন্তানের জন্য সেটুকুও বিসর্জন দিয়েছে। একে বলে মা, বুঝতে পেরেছিস? আজ মনে হচ্ছে ওই উপরওয়ালা বোধহয় সত্যি ঠান্ডা মাথায় গেমটা খেলেছে। টাটা।